আপনি কি কখনো ভেবেছেন এমন একটা টাকা যেটা কোনো ব্যাংক ছাপায় না, কোনো সরকারি সংস্থা চালায় না, কিন্তু পুরো পৃথিবীর মানুষ সেটা কিনছে, বেচছে এবং ব্যবহারও করছে? ইয়েস, ইউ আর রাইট, আই এম টকিং অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি। কেউ বলে এটা ভবিষ্যতের টাকা, কেউ এটাকে জাস্ট একটা বাবল বলে থাকে, আবার কেউ এখান থেকে কোটি টাকা যেমন আয়ও করেছে, কেউ তার সর্বস্বটা হারিয়েছে। তাহলে আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজ ভাষায় বুঝবো ক্রিপ্টোকারেন্সি কি, এটাকে কিভাবে ব্যবহার করে, এর কেন এত হাইপ, এর রিস্ক কোথায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ফিউচারে ক্রিপ্টো কি সত্যি ফাইন্যান্সিয়াল সিস্টেম বদলে দিতে চলেছে? ভিডিওটা একদম শেষ অবধি দেখুন, কারণ ভিডিওর শেষে আমি বলবো ক্রিপ্টো ফিউচারের 5টি বড় ট্রেন্ড যেগুলো না জানলে আপনি অনেক কিছুই মিস করবেন। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল মানি যেটা শুধুমাত্র ইন্টারনেটেই থাকে। এটার কোনো রকম ফিজিক্যাল ফর্ম নেই, অর্থাৎ এটাকে আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না, নোট বা কয়েনের মতো ধরতেও পারবেন না। কিন্তু এখানে একটা টুইস্ট হলো, এই টাকা কিন্তু সাধারণ টাকার মতো ব্যাংক বা কোনো রকম সেন্ট্রাল অথরিটি কর্তৃক নিয়ন্ত্রিত নয়। মানে আপনি যখন ব্যাংক টু ব্যাংক নর্মাল টাকা ট্রান্সফার করেন, তখন সেই ট্রান্সফারটা ব্যাংক কর্তৃক ভেরিফাই করা হয় যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, ট্রানজ্যাকশন ভ্যালিড কিনা, কাকে পাঠানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এই কাজটা করে একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, অর্থাৎ পাতি বাংলায় বললে অনেক কটা কম্পিউটার মিলে এই কাজটা করে থাকে, এবং এই সিস্টেমকে সাধারণত সাপোর্ট করে থাকে ব্লকচেন টেকনোলজি। সহজ ভাষায় বললে ক্রিপ্টো হলো এমন ডিজিটাল অ্যাসেট যেটা ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে সিকিউর থাকে, আর যা ট্রানজ্যাকশন হিস্ট্রি একটা শেয়ার্ড লেজারে রেকর্ড করা হয় সবসময়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, ব্লকচেন জিনিসটা কি? ধরুন একটা খাতা আছে, যে খাতায় লেখা আছে কে কাকে কোন সময় কত টাকা পাঠালো, কিন্তু এখানে মেন বিষয় যে এই খাতাটা কিন্তু কোনো একজন বা পার্টিকুলার মানুষের কাছে নেই, তার বদলে পৃথিবীর হাজার হাজার কম্পিউটারের মধ্যে এটা কিন্তু কপি পেস্ট অবস্থায় আছে। এই কারণের জন্যই কিন্তু ব্লকচেনকে বলা হয় ট্যাম্পার রেজিস্ট্যান্ট লেজার। একটু যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্লক মানে হচ্ছে ট্রানজ্যাকশনের বান্ডেল, অ্যান্ড চেন মানে হচ্ছে আগের ব্লকের সঙ্গে নতুন ব্লকের লিংক করার পদ্ধতি। সো বুঝতেই পারছেন, ব্লকচেন মানে হচ্ছে ট্রানজ্যাকশন রেকর্ড লিঙ্কড চেন। এবার ডাটা যদি ব্লকে অ্যাড হয়ে যায়, সেটাকে চেঞ্জ করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং এই ট্রান্সপারেন্সি অ্যান্ড সিকিউরিটি হচ্ছে ক্রিপ্টোর সবচেয়ে বড় স্ট্রেংথ। এখানে একটু নতুন ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। কোয়ান্টাম কম্পিউটার ক্রিপ্টোকারেন্সির জন্য একটা ডেঞ্জার। এটা বারবার কেন বলা হচ্ছে? আমি আপনি সাধারণ পাবলিকের কাছে যে ধরনের ডাটা সেন্টার থাকে বা যে ধরনের ব্যাকআপ থাকে, সেটা দিয়ে পৃথিবীর যত কম্পিউটার আছে তাদের ডাটা ইরেজ বা সংশোধন করার মতো ক্ষমতা নেই, বাট সেই ক্ষমতাটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার আর 4-5 বছরের মধ্যে অ্যাচিভ করে নেবে। এই কারণের জন্যই বলা হয় যে ট্রানজ্যাকশন লেজার, এবং যেখানে সর্বদা সত্যতা মেনটেন করে রাখা হয়, কে কাকে কখন কিভাবে টাকাটা পাঠাচ্ছে লেখা থাকে, সেটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের দ্বারা অবশ্যই সংশোধন করা পসিবল, অ্যান্ড দ্যাটস দ্য হিউজ ড্রব্যাক ফর ব্লকচেন টেকনোলজি। যখন মানুষ ক্রিপ্টো বলে, আমাদের মাথায় ফার্স্ট যে জিনিসটা ট্রিগার করে, দ্যাট ইজ বিটকয়েন। কারণ বিটকয়েন ছিল প্রথম সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সি এবং এখনো সবচেয়ে ওয়েল নোন। কিন্তু ক্রিপ্টো ওয়ার্ল্ড শুধুমাত্র বিটকয়েন নয় বা ইথেরিয়াম নয়, আরো হাজার একটা অল্ট কয়েন নিয়ে তৈরি, আপনারা প্রত্যেকেই জানেন। সো এবার যদি বিটকয়েনের ব্যাপারে আসি, বিটকয়েনকে অনেকে ডিজিটাল গোল্ড বলে থাকে, কারণ এটাকে অনেকেই ডেইলি পেমেন্টের চেয়ে স্টোর অফ ভ্যালু নজরে বেশি দেখে। মানে লং টার্মে যদি কেউ হোল্ড করে, তাহলে এর ভ্যালু বাড়তে পারে, সেই রকম একটা মানসিকতা বিটকয়েন নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে। এরপর যদি আমরা একটু ইথেরিয়ামে আসি, এখান থেকেই কিন্তু ব্লকচেনের অগ্রগতির সূত্রপাত। ইথেরিয়াম কিন্তু শুধুমাত্র একটা ডিজিটাল মানি নয়, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপার্সরা স্মার্ট কন্ট্রাক্টকে এক্সিকিউট করাতে পারে। স্মার্ট কন্ট্রাক্ট কি?
স্মার্ট কন্ট্রাক্ট হলো এমন এক ধরনের কোড যেটা একমাত্র যদি ফুলফিল হয় তবে অটোমেটিক্যালি এক্সিকিউট হয়, কোনো রকম মিডলম্যান ছাড়া। এবার একটু অল্ট কয়েন প্রসঙ্গে আসলে আপনারা প্রত্যেকেই জানেন বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে হাজার হাজার কয়েন আছে যেগুলোকে ব্রডলি অল্ট কয়েনই বলা হয়ে থাকে। কিছু কয়েন পেমেন্টের কাজে লাগে, কিছু কয়েন গেমিং এর জন্য লাগে, কিছু কয়েন অ্যাপ্লিকেশন বানানোর জন্য লাগে, কিছু কয়েন ডিফাইয়ের জন্য লাগে এবং এখানেই কিছু কয়েন আছে যেগুলো জাস্ট হাইপের বসে পাম্প হয় তারপর ফিনিশ হয়ে যায়। এবার এখানেই একটা মনে রাখার বিষয় হলো সব ক্রিপ্টো প্রজেক্টই কিন্তু ভ্যালুয়েবল হয় না। অনেক কয়েন এমন আছে যেগুলোর রিয়েল ইউটিলিটি বা ইউজ কেস কম এবং পুরোপুরি স্পেকুলেশন ড্রিভেন, সেগুলো থেকে কিন্তু আমরা আপনাদেরকে বারবার সচেতন করে থাকি। এখন একটা খুব কমন প্রশ্ন আমাদের মাথায় বারবার আসে, যদি ক্রিপ্টোর ফিজিক্যাল ফর্মই না থাকে তাহলে এর ভ্যালুটা আসে কোথা থেকে? সো এর অ্যান্সার যদি আমি এক লাইনে দেওয়ার চেষ্টা করি, ডিমান্ড, ইউটিলিটি, স্কারসিটি, ট্রাস্ট অ্যান্ড নেটওয়ার্ক এফিসিয়েন্সি এর জন্য দায়ী। এবার এই প্রতিটা পয়েন্ট একে একে ডিসকাস করে দিচ্ছি। ফার্স্টেই চলে আসি ডিমান্ডে। বুঝতেই পারছেন, মানুষের তরফ থেকে যদি ডিমান্ড থাকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জিনিসকে মানুষ যদি কিনতে চায় তাহলে তার অটোমেটিক প্রাইস বাড়ে, এটা বেসিক মার্কেটের ল। এবার চলে আসি ইউটিলিটিতে। যেমনটা একটু আগেই জানালাম যে এমনও কিছু কয়েন আছে যারা গেমিং অথবা ডিফাই অথবা পেমেন্টস অথবা স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপিং বা স্টেবল কয়েন সেটেলমেন্ট ইত্যাদির পেছনে কাজ করছে এবং এদের রিয়েল ইউজ কেস আছে, এবং এই কারণের জন্য এই পার্টিকুলার প্রজেক্টগুলোর ভ্যালু কিন্তু স্ট্রেনদেন হয় ওভার দ্য টাইম গিয়ে। এবার চলে আসি স্কারসিটিতে। এটাও যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, বিটকয়েনের উদাহরণ আপনারা নিয়ে নিন। বিটকয়েন কিন্তু 21 মিলিয়ন টোটাল সাপ্লাই ক্যাপ, অর্থাৎ বিটকয়েন কিন্তু অফুরন্ত নয়, কোডিং এর মাধ্যমে ক্যাপ করে দেওয়া হয়েছে, যেটা তথাকথিত যে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ফিয়াট কারেন্সি তার থেকে পুরোটা আলাদা। ফিয়াট কারেন্সিগুলোতে কি হয়, যখন যেমন ইচ্ছা সরকার কিন্তু সেটাকে ছাপাতে পারে, বিটকয়েনের ক্ষেত্রে সেটা কিন্তু অনন্য এবং সেই কারণের জন্য কিন্তু বিটকয়েনের এত ডিমান্ড। এবার চলে আসি আমাদের ফোর্থ পয়েন্ট, ট্রাস্ট। ক্রিপ্টো ডিসেন্ট্রালাইজড হলেও মানুষকে সিস্টেমের রুলস, সিকিউরিটি আর অ্যাডাপশনের উপর কিন্তু ট্রাস্ট করতেই হয়। নেটওয়ার্ক এফিসিয়েন্সির যদি আমি কথা বলি, এখানে যত অ্যাডাপশন বাড়বে, মানুষ যত ইউজ করবে, কোম্পানিগুলো যত গ্রহণ করবে, অর্থাৎ গ্রহণযোগ্যতা যত বাড়বে, বিল্ডার্সরা বা কোডার্সরা তত এই ধরনের ফেসিলিটি আনবে, ব্লকচেনকে আরো ইমপ্রুভ করবে এবং আলটিমেটলি গিয়ে সেই সিস্টেমটা তত বেশি ভ্যালুয়েবল হবে। তবে এই কথাটা অবশ্যই মনে রাখবেন, ভ্যালু থাকা আর স্টেবল হওয়াটা এক জিনিস নয়। অনেক ক্রিপ্টো আছে যেগুলো কিন্তু বেশ ভোলাটাইল এবং বারবার আমরা রেকমেন্ড করে থাকি সেই সমস্ত জাঙ্ক থেকে আপনারা দূরে থাকুন। এখন প্রশ্ন, ক্রিপ্টো এত পপুলার হলো কেন? এর পেছনে অবশ্যই কয়েকটা বড় কারণ আছে। ফার্স্ট রিজন ইজ ডিসেন্ট্রালাইজেশন। অনেক মানুষ ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমের অল্টারনেটিভ চেয়েছিল, সেই কারণের জন্য কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন ক্রিপ্টোর সবচেয়ে বড় একটা ফিচার। সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড বর্ডারলেস ট্রান্সফার। বুঝতেই পারছেন যে ফিয়াট কারেন্সি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে যেমন সময় লাগে তেমনি ফিস দিতে হয়, বাট ক্রিপ্টোর কথা ভেবে দেখুন, উইদিন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে খুশি পাঠিয়ে দিন এবং ফিস অত্যন্ত কম। তিন, ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ক্রিপ্টো এমনই একটা অ্যাসেট যার ফিউচারে প্রাইস বাড়ার প্রবণতা থাকে এবং সেখান থেকে একটা রিটার্ন কামানোর প্রবণতা থাকে। চার, ইনোভেশন, ব্লকচেন টেকনোলজি, ডিফাই, স্মার্ট কন্ট্রাক্ট, টোকেনাইজেশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা নতুন ডিজিটাল ইকোনমির কনসেপ্ট তৈরি করছে। পাঁচ আর লাস্ট পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস। একটু যদি আপনারা আফ্রিকান কান্ট্রি বা পিছড়া হওয়া যে সমস্ত দেশগুলোর দিকে তাকান, দেখবেন তাদের দেশের ব্যাংকিং ফেসিলিটি এতটা স্মুথ নয়। মোবাইল ব্যাংকিং বা ওয়েব ব্যাংকিং ফেসিলিটি নেই বললেই চলে। সেখানে ক্রিপ্টো কিন্তু একটা বেটার অল্টারনেটিভ এবং এই জন্যই ক্রিপ্টো অ্যাডাপশন কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাড়ছে এবং যে ধরনের ডাটা আমাদের কাছে উঠে আসছে সেগুলো যদি আপনারা দেখেন, ক্রিপ্টো কিন্তু এমার্জিং মার্কেটে একটা স্ট্রং মোমেন্টাম গেইন করছে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। যদি আপনি ক্রিপ্টোর আপসাইডই দেখে থাকেন তাহলে কয়েনের একটা পিঠই কিন্তু আপনি দেখেছেন, অপর পিঠটা দেখেননি। কারণ ক্রিপ্টোতে রিস্ক খুবই রিয়েল। এক, এক্সট্রিম ভোলাটিলিটি। প্রত্যেকেই জানেন কিছু কয়েন আছে এক্সট্রিম ভোলাটাইল এবং 24 আওয়ার্সের মধ্যে 100-150% বেড়ে যায়, তারপরের দিন দেখা গেল নিয়ার টু জিরো হয়ে গেল প্রাইস। দ্বিতীয়ত, স্ক্যাম অ্যান্ড ফ্রড। আকসার মার্কেটে হচ্ছে ফেক পাম্প অ্যান্ড ডাম্প, ফিশিং, রাগপুল। ক্রিপ্টো ওয়ার্ল্ডে এগুলো একদম কমন। তিন, রেগুলেটরি আনসার্টেনটি। এখনকার যদি ওয়ার্ল্ড ওয়াইড কন্ডিশনের কথা বলি, কোনো দেশে ক্রিপ্টো রেগুলেশন এসেছে, কোনো দেশে আসেনি, কোনো দেশে মাঝ রাস্তায় ঝুলে আছে, তো একটা রেগুলেটরি আনসার্টেনটি কিন্তু ক্রিপ্টোতে আছেই। চার,
সিকিউরিটি রিস্ক। আপনারা প্রত্যেকেই জানেন যে পাস ফ্রেজ বা সিকিউরিটি কি যদি কোনোভাবে ক্রিপ্টো ওয়ালেটের হারিয়ে যায়, সেই ওয়ালেট রিকভার করা নিয়ার টু ইম্পসিবল, যেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমে কোনো না কোনোভাবে রিকভার করা পসিবল হয়ে যায়, সেটা ব্রাঞ্চ ভিজিট করে হোক বা এটিএম দিয়ে কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু ক্রিপ্টোতে এখনো পসিবল নয়। আর 5 নম্বর হচ্ছে নো গ্যারেন্টি রিওয়ার্ড, অর্থাৎ আপনি ইনভেস্ট করেছেন মানে আপনি রিওয়ার্ড পাবেন হোল্ড করলে, এমনটা কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। ইভেন দেখা যাচ্ছে অনেক কয়েন ফেক পাম্প অ্যান্ড ডাম্প হচ্ছে, সো সেখানে রিটেলার্সরা কিন্তু মারাত্মক অ্যামাউন্ট লুজ করছে। সো একটা জিনিস কিন্তু ক্লিয়ার, ক্রিপ্টো হাই অপরচুনিটি মার্কেট বাট ইকুয়ালি হাই রিস্ক মার্কেটও। এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্লিয়ার করি, অনেকেই ভাবে ডিজিটাল মানি মানেই ক্রিপ্টো, কিন্তু সিবিডিসি আর ক্রিপ্টোকারেন্সি এক নয়। সিবিডিসির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক কর্তৃক কোন একটা দেশের নিয়ন্ত্রণাধীন ডিজিটাল কারেন্সি সেটা। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি স্পেশালি বিটকয়েনের মতো অ্যাসেট সাধারণত ডিসেন্ট্রালাইজড হওয়ার কনসেপ্ট নিয়ে তৈরি। সহজ একটা পার্থক্য যদি তুলে ধরি আপনাদের সামনে, সিবিডিসি হচ্ছে গভর্নমেন্ট ব্যাক আর ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড মার্কেট। সিবিডিসিতে সেন্ট্রাল একটা অথরিটি থাকে, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে আরবিআই হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে তাদের সেন্ট্রাল ব্যাংক হতে পারে, কিন্তু ক্রিপ্টোতে নেটওয়ার্ক রুলস অ্যান্ড প্রোটোকল বেশি ইম্পর্টেন্ট। এবার আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে, ফিউচার অফ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোর ফিউচার প্রেডিক্ট করা নিয়ার টু ইম্পসিবল, বাট এমন কিছু কিছু ট্রেন্ড আসছে যেগুলো কিন্তু আমাদের সামনে ক্লিয়ারলি ভিজিবল। ট্রেন্ড 1, ক্রিপ্টো ইজ বিকামিং মোর রেগুলেটেড। আস্তে আস্তে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা দেশ ক্রিপ্টোকে রেগুলেশনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। এর ফলে যেমন ফ্রড কমবে, মার্কেট অনেকটা রেগুলেটেড হবে, ভলাটিলিটি কমবে, ফ্রড কমবে। সেকেন্ড, ইনস্টিটিউশনাল অ্যাডাপশন। রিসেন্ট 2-3 বছরের মধ্যে কি হারে ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হয়েছে সেটা প্রত্যেকেই জানেন, এক্সট্রা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। ব্ল্যাক রক, ফিডিলিটি থেকে আরম্ভ করে যত ভিসি, ইভেন নামি দামি টেক কোম্পানিরাও কিন্তু তাদের ব্যালেন্স শিটে বিটকয়েনকে অ্যাড করে রেখেছে। এবং ইনস্টিটিউশনাল অ্যাডাপশন যত বাড়বে এর ইম্প্যাক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়বে। কিভাবে পড়বে? মার্কেটে লিকুইডিটি ইমপ্রুভ হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার আরো ম্যাচিওর হবে, লং টার্ম ট্রাস্ট গেইন করতে কিন্তু সাহায্য করবে এটা। আর ট্রেন্ড 3, স্টেবল কয়েন্স মে বিকাম মোর ইম্পর্টেন্ট দেন হাইপড কয়েন্স। স্টেবল কয়েন ইন ফিউচার, এই যে সমস্ত হাইপড বা পাম্প অ্যান্ড ডাম্প কয়েন বা অল্ট কয়েন বা সিট কয়েন বলে থাকি, তাদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কেন ইম্পর্টেন্ট হবে? কারণ ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রতিটা দেশের স্টেবল কয়েন ইন ফিউচার আসবে এবং সেটা কিন্তু তাদের নেটিভ ফিয়াট কারেন্সির সাথে পেকড অবস্থায় থাকবে, অর্থাৎ এর ভ্যালু কিন্তু প্রায় সমান থাকবে, যার ফলে এর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স কিন্তু বেড়ে যাবে। চলে আসছে আমাদের 4 নম্বর ট্রেন্ডে, ইউটিলিটি উইল ম্যাটার মোর দ্যান হাই। আগে মার্কেটে ন্যারেটিভ ড্রিভেন পাম্প বেশি হতো, ফিউচারে আমার মতে ইনভেস্টার্সরা অ্যান্ড ইউজার্সরা বেশি ফোকাস করবে কে কতটা বেশি কাজ করছে, কে কতটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশন করছে সেই সমস্ত প্রজেক্টগুলোর ওপর, রাদার দ্যান হাইপ বেসড প্রজেক্ট। এবং আমার মতে সেই সমস্ত প্রজেক্টগুলোই কিন্তু লং রানে গিয়ে সার্ভাইভ করতে পারবে। লাস্ট অ্যান্ড ফিফথ ট্রেন্ড হচ্ছে ক্রিপ্টো মে নট রিপ্লেস ব্যাংক বাট ইট ক্যান রিসেভ ফাইন্যান্স। অনেকেই মনে করছেন যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ব্যাংকের বিকল্প এবং সরকার পরবর্তীকালে বা ইন ফিউচার ব্যাংকের বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে পুরোপুরি অ্যাডপ্ট করে নেবে। সেটা কিন্তু পসিবল নয়, বাট ক্রিপ্টোর কিছু কিছু ফিচার্স আছে যেগুলো ব্যাংকিং সিস্টেমে ইন ফিউচার বা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে, জাস্ট লাইক স্টেবল কয়েনগুলোকে ক্রস বর্ডার সেটেলমেন্টের জন্য, টোকেনাইজড অ্যাসেটস এর জন্য, প্রোগ্রামেবল পেমেন্টস, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ওনারশিপ সিস্টেম, এইগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট হতে পারে। সো ইন ফিউচার একটা হাইব্রিড ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড গড়ে উঠতে দেখতে পাবো, যেখানে ট্র্যাডিশনাল ফিনান্স, ক্রিপ্টো রেলস, স্টেবল কয়েন্স অ্যান্ড মেবি সিবিডিসি এক ছাদের তলায় এক্সিস্ট করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সি কি রিয়েলি ফিউচার? এর অ্যান্সার একাধারে যেমন হ্যাঁ তেমন নাও। হ্যাঁ, কারণ ইনোভেশন এনেছে মার্কেটে, বর্ডারলেস ডিজিটাল পেমেন্ট এখন সাকসেসফুল, ডিসেন্ট্রালাইজড ওনারশিপের আইডিয়াকে মেইন স্ট্রিম করেছে, প্রোগ্রামেবল মানির কনসেপ্টকে কিন্তু ইন্ট্রোডিউস করেছে এই ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সি। বাট একাধারে না, কারণ হচ্ছে অনেকেই মনে করে যে প্রজেক্টগুলো মার্কেটে আসছে তারা ইন ফিউচার টিকে যাবে এবং প্রত্যেকেই ভালো রিটার্ন দেবে।
সেটা নয়, রিয়েলিটি হলো দ্য টেকনোলজি মে স্টে বাট মেনি প্রজেক্টস মে ডিসঅ্যাপিয়ার। ফিউচারে সেই সমস্ত প্রজেক্টগুলোই উইনার্স হবে যারা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সলিউশন করছে। তাহলে আজকের ভিডিও থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টেক অ্যাওয়েটা কি? ক্রিপ্টোকারেন্সি শুধু একটা অনলাইন মানি নয়, এটা আসলে টেকনোলজি, ফিনান্স, ট্রাস্ট অ্যান্ড ফ্রিডম এই সব কিছুর ইন্টারসেকশন। এটার মধ্যে হিউজ পোটেন্সিয়াল যেমন আছে, হাই রিস্কও ইনভলভড আছে। ক্রিপ্টোকে ব্লাইন্ডলি ওরশিপ করা যেমন ভুল, ব্লাইন্ডলি হেট করাটাও ভুল। স্মার্ট অ্যাপ্রোচ হলো আন্ডারস্ট্যান্ড ফার্স্ট দেন ডিসাইড, কারণ ফিউচার মানির কনভারসেশন অলরেডি শুরু হয়ে গেছে। এখন কোশ্চেন হলো, আপনি কি শুধু হেডলাইন দেখবেন নাকি সিস্টেমটা কিভাবে এগোচ্ছে, বদলাচ্ছে সেটা ভেতর থেকে বুঝবেন? তো এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ফিউচারে আপনার মতে বিটকয়েন না স্টেবল কয়েন না সিবিডিসি সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে মার্কেটে। তার সাথে সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। আর যদি চান নেক্সট ভিডিওতে আমি ব্লকচেন কিভাবে কাজ করে সেই নিয়ে ভিডিও বানাই, তাহলে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।